আমরা যেই জায়গাটায় আছি সেখানে খুব বেশি কাজ করার সুযোগ নেই, কিন্তু জনমত তৈরি করা, বিশ্ব নেতৃবৃন্দ সংস্থা যা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবার ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়া যে ভূমিকা সারা পৃথিবীতে গ্লোবাল ভিলেজে এখন আছে সেটা ব্যবহার করা সম্ভব। তো আমরা মনে করি ব্যক্তি হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা ক্যাশ অফ টাইম যেভাবেই পারি পাশে দাঁড়াতে হবে। শিক্ষক সমিতি যে সিদ্ধান্ত নেবে শিক্ষক হিসেবে সেটা অংশগ্রহণ করবো প্রয়োজন। আরেকটি বিষয় হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্ব আছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আমরা দেখেছি রোহিঙ্গা ইস্যুতে গানা কিভাবে দাঁড়িয়েছে তৃতীয় রাষ্ট্র হিসাবে। দুটি রাষ্ট্রের মধ্যে যখন গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয় এবং সেখানে যদি এটা ফয়সালা করবার ক্ষেত্রে বিশ্ব মানবতা এগিয়ে আসতে চায়, তাহলে পদ্ধতি হচ্ছে তৃতীয় রাষ্ট্রের পক্ষ থেকে দাঁড়িয়ে যাওয়া। আমি বিশ্বাস করি গাজায় যেই মানবতা বিরোধী অপরাধ হয়েছে, আমি খুব বেশি অ্যাকশন ফিল্ম দেখিনি, কিন্তু বোমা বিস্ফোরণের পর হঠাৎ করে মানুষের ছায়া সদৃশ কিছু বস্তু দেখেছি ধোঁয়ার সাথে উঠছে এবং মাটিতে পতন হচ্ছে। এটা কেবলমাত্র অ্যাকশন ফিল্মে, তাও আবার আমেরিকার সে হলিউডের বিশেষ বিশেষ সিনেমা দেখা যায়। বাস্তবে তারা এই কাজটি করেছে, ঘৃণা জানাবার ভাষা নেই। আমার একজন সহকর্মী বলেছে যে কোনো ধর্মের পরিচয় নিয়ে মানবতার পক্ষে দাঁড়ানোর প্রয়োজন নেই। আমাদের হাজারটা অজুহাত ব্যবহার করতে পারবো যেমন এটার বিপক্ষে দাঁড়ানোর জন্য, তারও চেয়ে বেশি অজুহাত অথবা কারণ দেখাতে পারবো এটার পক্ষে দাঁড়ানোর জন্য। একজন মানুষ হিসাবে আপনি আপনার নিরাপত্তা কখন দাবি করতে পারবেন? যখন আপনি অন্য একজন মানুষের নিরাপত্তার পক্ষে দাঁড়াবেন। আমি গতকালও বলেছি, সেই বর্ণবাদ বিরোধী নেতা ডেসমন্ড টোটোর একটা কথা প্রায়ই আমি বলি। তিনি বলছেন যে আপনি যদি এই ধরনের অবস্থায় নিরপেক্ষ থাকেন তাহলে আপনি আসলে যিনি অত্যাচার করছে তার পক্ষেই যাচ্ছেন। একটা উদাহরণ সাথে যুক্ত করে বলেন, একটা হাতি যদি একটা ইঁদুরের লেজে পা রেখে আঘাত করতে থাকে আর আপনি বলেন ভাই আমি কিন্তু নিরপেক্ষ, ওই ইঁদুরটি কিন্তু আপনার এই নিরপেক্ষতা থেকে অ্যাপ্রিসিয়েট করবে না। যে মানুষগুলো সারা পৃথিবীতে মানবতার ফেরিওয়ালা, যারা মানবাধিকার নিয়ে কাজ করছে, আমি কোনো সংস্থার কথা বলতে চাই না, যারা যারা মনে করছেন কাজ করছেন তারা কি দায়িত্ব পালন করছে? তাহলে ব্যক্তির পক্ষ থেকে যাদের দায়িত্ব পালন করবার কথা একজন মানুষ হিসাবে, সেটা আমরা করছি কিনা এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং নিজের বিবেকের সামনে দাঁড়ানো খুব জরুরি। দ্বিতীয়টি হচ্ছে সংস্থাগুলো যে ভূমিকা পালন করছেন মানবতা রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছেন দরিদ্র দেশগুলোতে, ফ্যাসিস্টরা যেখানে সাধারণ মানুষের অধিকার খর্ব করছে, সেখানে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনাদের যে নাবিশ্বাস, সেটার সঙ্গে গাজায় গণহত্যায় দাঁড়ানোর সাথে কোনো সম্পর্ক খুঁজে পাই না। আমরা বিশ্বাস করি আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন একটা ভালো সময়ের জন্য। ঘৃণা দিয়ে কখনোই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা যায় না। আমি কারো বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করতে চাই না, ভালোবাসা জাগ্রত করতে হবে। আমরা ইসরায়েলেও কোনো মানুষ এভাবে মৃত্যুবরণ করুক কোনো মুসলমানের হাতে, আমরা সেটা চাই না। আমরা চাই মানবতা বিজয় লাভ করুক। আমরা তো দেখেছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন পাঠ যারা করেছেন তারা জানেন তিনি মানুষ হিসাবে মানুষকে কিভাবে ট্রিট করতেন। তিনি যখন যাত্রা শুরু করেন তখন কিন্তু এই ধর্মের অনুসারে তিনি কেবল একাই ছিলেন। তাহলে এত অনুসারী কোথা থেকে এলো? নিশ্চয়ই ওনার ধর্মের অনুসারীদের প্রতি ওনার আচরণ ওটা ছিল না, ছিল অন্য মানুষদের প্রতি আকৃষ্ট হয়ে ইহকাল পরকাল বিবেচনায় রেখে, মানবতা বিবেচনায় রেখে, ছোট ছোট কারণ ছিল। এভাবেই তো মানুষ আকৃষ্ট হয়েছে। ফলে প্রকৃত একজন মুসলমান হবে, অন্তর্ভুক্তিমূলক আচরণ হবে, মার্জিত হবে, উদ্ধত হবে না, প্রতিহিংসার জায়গায় প্রতিযোগিতা পর্যন্ত থাকবে, তার বাইরে যাবে না। সেজন্য আমি মনে করি গাজা নয়, ইসরায়েলেও কোনো মানব হত্যা গ্রহণযোগ্য নয়। এখানে তৃতীয় রাষ্ট্র হিসাবে কাউকে দাঁড়াতে হবে, যেটা বলে শেষ করতে চাই। আপনারা রোহিঙ্গা ইস্যুতে গানাকে দাঁড়াতে দেখেছি আমরা দক্ষিণ আফ্রিকা এবং ইসরায়েলের মামলায় তৃতীয় রাষ্ট্রের দাঁড়িয়ে যাওয়ার পক্ষে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তৃতীয় রাষ্ট্রের দায়িত্বকে এ নিয়ে অসংখ্য প্রবন্ধ পড়েছি।
এত বড় গণহত্যার বিরুদ্ধে কি কোনো রাষ্ট্র নেই যারা এই দায়িত্বটি পালন করবেন? এটা ইসরায়েলের বিপক্ষে নয়, মানবতার পক্ষে কাজ করবার জন্য। তাহলে ব্যক্তি হিসাবে, প্রতিষ্ঠান হিসাবে এবং রাষ্ট্র হিসাবে আমাদের সকলের দায়িত্ব রয়েছে, অথচ এত বড় একটি বিপর্যয়ের মধ্যে অস্বাভাবিক নীরবতা। সেই জন্যই ওই কোর্টটা বলে আবার শেষ করি, ডেসমন্ড টুটু, if you are neutral in the situation of injustice, you have taken the side of oppressors. সুমন, আপনাকে ধন্যবাদ। আমরা এই জায়গায় থাকতে চাই না। এই মুহূর্তে আমরা আমাদের অতি সামান্য সক্ষমতা দিয়ে, সমর্থন দিয়ে, ভালোবাসা দিয়ে আমরা মানবতার পক্ষে দাঁড়াতে চাই, সেটা যে দেশেই হোক। বর্তমান পরিস্থিতিতে গাজার যে অবস্থা, আমরা সেখানে সবাই দাঁড়াতে চাই। আমি বিশ্বাস করি ব্যক্তি, সংস্থা, রাষ্ট্র দাঁড়াবে এবং অচিরেই আমরা দেখতে পাবো তৃতীয় কোনো রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব পালন করা হচ্ছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা হচ্ছে এবং গাজাবাসীদের এই কষ্ট লাঘব হবে এবং আমরা প্রত্যেকটি ব্যক্তি, সংস্থা এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করব। কত যুগ থেকে, কত বছর থেকে প্যালেস্টাইনের এই গণের উপর অত্যাচার চলছে। সর্বশেষ যে আপনারা যদি খেয়াল করেন, একটু আগে একজন বক্তা বলেছেন, ইউরোপে ইউক্রেনে যখন রাশিয়া অর্কেস্ট্রেটেড ইসরায়েলি হামলা, গাজাকে নিশ্চিহ্ন করার যে প্রচেষ্টা, সেটা নিন্দা জানাচ্ছি। একটা বিষয় স্পষ্ট আমরা বুঝতে পারি, 1947 শুরু হয়। আমাদের ছাত্রছাত্রী যারা সম্মিলিতভাবে এই ধরনের প্রচেষ্টা দেখিয়েছে, তার প্রতি আমাদের So this will stop, I mean war will stop, and the Palestinian people. ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীগণ, ধন্যবাদ। অন্তত গাজাবাসীর প্রতি আমরা যে দাঁড়িয়ে গেছি, ইহুদিদেরকে এখনো তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। সম্ভাবনাগুলো রয়েছে সৌদি আরবের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার জন্য বেশ সারি গোষ্ঠী লোক করতে হচ্ছে ইহুদিরা। তারা বড় বড় প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করছে, এদের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসক গোষ্ঠীর মধ্যে পেছন দিকে যদি ছবি দেখা যায় না, আমার শিক্ষকের নিয়ন্ত্রণ আর অবশ্যই অন্যায় করে প্রতিবাদ করা দরকার, প্রত্যেক যেটাই হোক, তবে সেটা আমার সাথে সমস্যা না দেয় না হয়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। আবার করছি। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন অধ্যাপক আসিদা পারভীন। প্রথমে